ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সকলের মধ্যে ঐক্যমত প্রয়োজন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঐক্য, সংস্কার ও নির্বাচন এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজন করে জাতীয় সংলাপের। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় দেশের সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। আগামী জানুয়ারি মাসে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে আশা প্রকাশ করে তিনি বলেন, দ্রুত একটা ঐক্যমত প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান, সরকারের উপদেষ্টা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সংলাপে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। যদি একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই, সেটার জন্য আসলে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ সেটা নির্ধারণ করা। আমরা বুদ্ধিজীবী, আমরা বিভিন্ন কমিশনে বসে দলিল লিখছি, প্রস্তাবনা লিখছি সংস্কারের। কারণ রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। স্ট্রাকচারগুলো তারা বাংলাদেশে আরেকবার যেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে সংস্কারের জন্য সময় দিতে হবে। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের বিভিন্ন সেশনে তারা এসব কথা বলেন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। জুলাই যেহেতু আমাদেরকে অনেক ওভারওয়েলম করছে, সেই লড়াই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের দ্বিতীয় পর্বে কথা বলেন সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও নানান অংশীজনরা। গণতন্ত্র মঞ্চের এ সময় সংবিধান সংস্কারের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থার জবাবদিহিতে হবে প্রথম ভিত্তি। বাংলাদেশে আসলে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐকমত্যের জায়গা অনেক বেশি। ঐকমত্যের জায়গাগুলো খুব বেশি এই অর্থে যে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান, নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান, তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক কেন্দ্রীকরণ না ঘটে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশকে ঠিক করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার সহ ঐক্যতার ভিত্তিতে যৌক্তিক সংস্কারের মাধ্যমে ইতিহাস ধরে নয়, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ঐক্যের সৃষ্টি করতে হবে বলেও জানান বক্তারা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদেরও মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা একটা রাজনীতি এটাকে বদলানোর চেষ্টা করি, আমরা যদি সম অধিকারের কথা বলি, আমরা যদি বৈষম্য ভাঙার কথা বলি,
এই যাত্রা কোনোদিনও সহজ হবে না। গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে, সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। এই 24-এর গণ অভ্যুত্থানের শক্তি দিয়ে জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধ হয়েছিল, সে ঐক্যবদ্ধ শক্তি তাদেরকে বিচার প্রক্রিয়া এনে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে। পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ। আমি মনে করি এটা এই যে প্রথম শব্দটা ঐক্য, বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করার পরামর্শ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। এই ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য অনুষঙ্গ। সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় 30,000-এর মতো আহত হয়েছে। বাংলাদেশে আরেকবার যেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হতে না পারে, সেই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তবে বাংলাদেশ সংবিধানের ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলেও মনে করেন তিনি। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। অবশ্য তপু, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে। জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ করতে চায়। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতে আমির বলেন, গত 15 বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। জামায়াতে এমন শিক্ষা চায় যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে শুধু সার্টিফিকেট নয়, একটা চাকরি নিয়ে বের হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনা বিক্রি করবেন আপনারা। যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান সহ নেতৃবৃন্দ। আপনাদের দিকে মানুষ চেয়ে আছে। বন্ধুগণ, এগিয়ে আসতে হবে। আমরা এই কাজের জন্য তৈরি আছেন? তাইলে আরও কুরবানির জন্য তৈরি হন, আরও কুরবানির জন্য তৈরি হন। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি 2-1টা জিনিস চাইব। নাম্বার 1, আমরা যদি দেশের জন্য, জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসার কান ধরব। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। নাম্বার 2, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার 3, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার 4, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। এই 4টা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে 4টি তলা। পুরো ভবনটি ঘিরে রেখে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে গোয়েন্দা সংস্থার বিভিন্ন দলকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। অন্যদিকে গঠিত 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির অধিকাংশ সদস্য সকালে সচিবালয়ে প্রবেশ করেন। বৃহস্পতিবারের মতো শুক্রবার সচিবালয়ে প্রবেশ কড়াকড়ি আরোপ করে শৃঙ্খলা বাহিনী। সচিবালয়ের মূল ফটকে পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগ ও দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী
যুব মজলিস। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর পল্টন হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয় মিছিলটি। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। জাতীয় নাগরিক কমিটির নেতা তৈরি কাজ করবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শুধু রাজনৈতিক লিডারশিপ নয়, প্রত্যেকটি ক্ষেত্রে নেতৃত্বের বিকাশ প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটি করবে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্ল্যাটফর্মটি একটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হয়ে কাজ করবে, যা আগামী বাংলাদেশের জন্য কাজ করে যাবে। আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে বলেও জানান তিনি। শুক্রবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বেপরোয়া বাসে ধাক্কায় নারী ও শিশু সহ 6 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর অন্তত 10 জন। সকালে ঢলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে 5 জন নিহত হয়েছে। ঘটনা আহত হয়েছে আর অন্তত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাবনা সাতিয়া সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও 5 জন। আজ ভোর 5টার দিকে সাতিয়া মাধপুর সড়কে রাঙামাটিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। সাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই সাথী উপজেলা বাসিন্দা। আব্দুল লতিফ বলেন, ভোরে দিনমজুররা পেঁয়াজ রোপণের জন্য নরসিংগঞ্জে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাতিয়া গামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং 5 জন আহত হয়। আহতদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক হেলপার পালিয়ে গেছে। আবারও অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে সব ধরনের চালই কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির মাংসের দামও। তবে স্বস্তিতে ফিরেছে সবজির বাজার। শীতের সবজি অধিকাংশই এখন সাধারণের নাগালের মধ্যে। দাম কমেছে আলু পেঁয়াজেরও, যদিও ঊর্ধ্বমুখী দেশি রসুনের দাম। SM আরিফ রিপোর্ট। আবারও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের চালে বেড়েছে 8 থেকে 10 টাকা। কারণ বাজারের চাল ব্যবসায়ীরা জানান, মৌসুমকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। আগে চাল নিয়ে খেলতো কে? মেলার আর দান ব্যাপারী। এই কর্পোরেট কোম্পানিগুলো ডুইকা বিগত সরকার ওদেরকে লাইসেন্স দিয়া এই চালের উপরে যে অশান্তি সৃষ্টি করছে, প্রতি বছরে কাহিনীটা ঘটে। চালের মতো ঊর্ধ্বমুখী মুরগির মাংসের দামও সপ্তাহ ব্যবধানে জাত ভেদে বেড়েছে 10 থেকে 15 টাকা। তাই মাসের শেষে বাধ্য হয়ে অনেকেই কিনছেন মুরগির গিলা কলিজা। মুরগির দাম বেশির কারণে এটা চাহিদা বেশি। মুরগি বাজার জন্য চাহিদা কমে যাবে, তাহলে চাহিদাও কমে যাবে। আপনি দেখেন মুরগি প্রত্যেক দোকানে খাঁচার উপর খাঁচা দিয়ে রাখছে, কিন্তু অথচ দাম কমতেছে না। এদিকে শীতের সবজির বাজারে স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজি এখন সাধারণের নাগালে। কমেছে আলু পেঁয়াজের দামও, তবে দাম ঊর্ধ্বমুখী দেশি রসুনের। কালীন সবজি মোটামুটি সবজির দাম অনেক কমছে। গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহে কেজিতে 15 টাকা 20 টাকা কমছে। ফুলকপি আগে ছিল 70 টাকা 60 টাকা, এখন 15 টাকা 20 টাকা 25 টাকা সর্বোচ্চ। রসুনের চাহিদা মানে বেশি, আর পুরাতন রসুন ফুরিয়ে উঠছে, তো ওই কারণে রসুনের দামটা বাড়ছে। কেজি প্রতি 10 টাকা বাড়ছে। সবজির দাম কমলেও সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে হতাশা কাটেনি। বাজার স্থির না থাকার ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। খালি সবজি কমলে কি কামাবো? সারা সব জিনিসের তো দাম বেশি।
আমরা যে কয়টা কামাই করি এই কয়টা আমাকে চলে। মানে দৈনন্দিন যে ব্যয় এটা মেটানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এদিকে বছর শেষ হয়, বাড়ি ভাড়া বাড়ে, বছর শেষ হয়, স্কুলের খরচ বাড়ে, কিন্তু আমাদের ইনকাম তো বাড়ে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। মাদারীপুরে কালকিনিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার সহ ৩ জন নিহত হয়েছেন। সকালে উপজেলা বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। জানা যায় সকালে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আতাউর রহমান ওরফে আক্তার শিকদার নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এতে উভয় পক্ষের 10 থেকে 15 জন আহত হয়েছেন। এর মধ্যে মারুফ শিকদারের অবস্থা ছিল গুরুতর। দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। চাঁদপুরে MV আল বাহেরা জাহাজে নাবিক সহ 7 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ, দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপদ নৌপথ নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। বরিশাল, ভোলা, পাবনা সহ দেশের বিভিন্ন স্থানের মতো সিরাজগঞ্জে বাঘাবাড়ি নৌবন্দরে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত 12টা থেকে সারা দেশের সাথে কর্মবিরতি শুরু হয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ি শাখার উদ্যোগে দাবি আদায়ের সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ, সেই সাথে বাড়ছে শীতজনিত রোগ। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারিতে আরও বাড়বে শীত, সেই সাথে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শীতে সুস্থ থাকতে চিকিৎসকেরা দিচ্ছেন কিছু পরামর্শ। তবে ছিন্নমূলদের শীতের রোগ বালাই থেকে দূরে রাখতে শুধু সচেতনতাই নয়, প্রয়োজন সরকার কিছু পদক্ষেপের। বিস্তারিত SM তানবীরের রিপোর্টে। গেল বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা একটু বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে জানুয়ারিতে হবে শৈত্যপ্রবাহ বলে জানালেন আবহাওয়াবিদ। জানুয়ারি মাসে মাঝামাঝি যে ওয়েভ লেন্থটা আসতেছে সেটা বেশি শীত হবে। এটা হবে সাইবেরিয়া থেকে, নর্থ ওয়েস্টার্ন থেকে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে তারপরও এলাকায় যাবে। অনেক এলাকায় বার্মারও কিছু অংশ পাবে ওই শীতে। শীতে অ্যাজমা, শ্বাসকষ্ট, খুশকি, হাড়ের রোগ, ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক সংকট দেখা দিতে শুরু করে। তাই শীতে যেসব রোগের প্রকোপ বেশি দেখা দেয় সেগুলো সম্পর্কে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকের। যাদের হাঁপানি জাতীয় রোগ রয়েছে শীতকালে বেড়ে যায়, ঠান্ডার অ্যালার্জিটা বেড়ে যায়, হাঁচি কাশি বেড়ে যায়, গলা ব্যথা যেমন টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এই জাতীয় রোগগুলো বেড়ে যায়, বুকের ভেতরে নিউমোনিয়া বেড়ে যায় এবং যাদের নিউমোনিয়া ছাড়া অন্য জাতীয় শ্বাসতন্ত্রীয় অসুখ আছে সেগুলোও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছিন্নমূল সহ যাদের শীতকালীন রোগব্যাধি নিয়ে সচেতনতা কম তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব নেওয়া প্রয়োজন বলেও জানান ডাক্তার লেলিন চৌধুরী। এমন কোনো সংস্থা যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, যারা মানুষের ভালো রাখার জন্য কাজ করে মানুষকে, তারা যেন অন্তত দায়িত্ব নিয়ে এই লোকদেরকে দেখাশোনা করে এবং সরকার নিজেও কিন্তু এরকম একটি উইং বা শাখা তৈরি করতে পারে যারা এই কাজটি করবে। শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা আক্রান্ত হন বেশি, তাই তাদের প্রতি বিশেষ সতর্কতার পরামর্শ দেন চিকিৎসকরা। SM তানবীর, মাই টিভি, ঢাকা। শেষ হলো 5 দিন ব্যাপী রিহাব মেলা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে আয়োজিত এবারের মেলায় প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি বলে জানান আবাসন ব্যবসায়ীরা। এশিয়ার সিটির সহকারী পরিচালক আজহারুল ইসলাম জানান, মেলার পরও ক্রেতাদের জন্য তাদের সব ধরনের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ক্রেতা, বিক্রেতা আর দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো রিহাব ফেয়ার 2024। ছুটির দিন হওয়ায় শেষ দিনে মেলায় ছিল উপচে পড়া ভিড়। 4 দিনব্যাপী এবারের মেলা থেকে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি বলে জানান আবাসন শিল্পের সাথে জড়িতরা। আমরা এই 4 দিন আমরা যেভাবে আশা করেছিলাম তার চেয়ে অনেক আমরা কাস্টমারদের ফিডব্যাক পেয়েছি। দেশের যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি সব মিলে তারপরও আমরা মোটামুটি সন্তুষ্ট। এবার তো আসলে মেলাটা অনেক কঠিন ছিল, তারপরে লাস্ট 2-3 দিনে আমরা যে রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো।
সবার জন্য আবাসন নিশ্চিত করার পাশাপাশি পুরো মেলা জুড়েই ছিল অফারের ছড়াছড়ি। যারা আমাদের এখানে দেখে স্পট বুকিং দিয়ে গেছেন তারা তো দিয়েছেন, অনেকে প্রজেক্টটা ভিজিট করে তারপরে বুকিং দিতে চান, সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের টাইম ফ্রেমটা 15 তারিখ পর্যন্ত থাকবে। তারা প্রজেক্ট দেখে প্লট চয়েস করে নিতে পারবে। এই রিয়েল এস্টেট সেক্টরে যে একটা বুমেরাং অবস্থা ক্লায়েন্টদের মনে, আমরা এখান থেকে বের করে আনতে চাই। আশিয়ান সিটি সহ আবাসন শিল্পের সাথে জড়িত 200-র অধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এবারের মেলায়। মেলা থেকে আমরা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। আমাদের প্রায় 50 জন ক্লায়েন্টকে মোটামুটি নিশ্চিত করেছি। বিল্ডিংয়ের ছাদে সহজেই যাতে সবাই সাঁতার কাটতে পারে এই জন্য আধুনিক একটা টেকনোলজি নিয়ে আসছি। এটা হলো ফাইবার গ্লাস সুইমিং পুল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার প্রবাস সংবাদ। প্যারিসে স্রোতের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে বাদল পাল জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্যারিসে বিজয়ের কবিতা পাঠ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোট কাগজ স্রোত। স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের স্বরচিত কবিতা পাঠ করেন কবি বদরুজ্জামান জামান, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি সোহেল আহমেদ ও ইসরাত ফ্লোরা। বিশিষ্ট কবিদের লেখা জনপ্রিয় কবিতা থেকে পাঠ করেন আবৃত্তি শিল্পী মুনির কাদের, আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম, ফরাসি থিয়েটার কর্মী সোয়েব মোজাম্মেল, খালেদুর রহমান সাগর, শিশু শিল্পী রামিসা বাতুল এবং আবৃত্তি শিল্পী আবু বক্কর আল আমিন। তাছাড়া অনুষ্ঠানে স্বাধীনতা তুমি কবিতার বাংলা সহ ইটালিয়ান ভাষার স্ব অনুবাদ পাঠ করেন জিয়াউর রহমানের হৃদয়। ফরাসি ভাষার স্ব অনুবাদ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে একক আলোচনা করেন মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সঙ্গীত শিল্পী আরিফ রানা। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন কবি নজরুল একাডেমি ফ্রান্সের সদস্য মইনুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আহমেদ সেলিম। অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি 98 ব্যাচের ফুটবল টুর্নামেন্ট। রাজধানী 100 ফিটের অ্যাথলেট হাবে একদিন ব্যাপী টুর্নামেন্ট আয়োজন করে 98 ব্যাচের বন্ধুমহল। গাইবান্ধা জেলা বন্ধুমহল সহ টুর্নামেন্টের 13টি দল অংশ নেয়। এর মাধ্যমে আঞ্চলিক বন্ধন ছাড়ি বন্ধুত্বে জাতীয় বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তারা। এখানে অঞ্চল থেকে আমরা একটা জাতীয়তা মানে জাতীয় পর্যায়ে মানে জাতীয়ভাবে একটা জাতীয়তা সম্পর্ক আর কি তৈরি হচ্ছে। আমাদের 98 প্ল্যাটফর্মের সারা বাংলাদেশের সব বন্ধুদেরকে নিয়ে আমরা এক জায়গায় আয়োজন করি এবং আয়োজনের মাধ্যমে আমরা সবাইকে আমরা একত্রে পাই এবং সবার সাথে আমাদের কুশল বিনিময় দেখা সাক্ষাৎ নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়। সংবাদ শেষ করব সংগ্রামী এক যুবকের জীবনের গল্প দিয়ে। কুড়িগ্রামে নাগেশ্বরী যুবক আশিকুর রহমান আশিক বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় 2 হাত ও একটি পা হারিয়ে পা ও মুখ দিয়ে কম্পিউটারে কাজ করে পরিবার চালাচ্ছেন। চিকিৎসার খরচে শেষ হয়েছে সহায় সম্বল। কৃত্রিম হাত পা লাগাতে পারলে হয়তো জীবনটা আরও একটু সহজ হতো আশিকের। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্য ছবিতে বিস্তারিত। পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আশিকুর রহমান আশিক। বিদ্যুতের মেইন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হারাতে হয় 2 হাত ও 1 পা। ঘটনার পরে 6 মাস চিকিৎসা শেষে যেন হয়ে যান পরিবারের বোঝা। ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়ে জীবনটা বাঁচলেও হারাতে হয় কাজ করার 2 হাত। তবে জীবন সংগ্রামে চালাচ্ছেন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। মুখ ও পা দিয়ে করছেন কম্পিউটারে লেখালেখি, নেটের কাজ ও ব্যাংকিং লেনদেন। তার আয়ই চলছে সংসার। বিদ্যুতের কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় আমার 2 হাত এবং 1 পা নষ্ট হয়। তৎকালীন সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি এবং ছোট ভাই বড় ভাই সবারই হেল্প নিয়ে আর কি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। জমি বিক্রি করে একটি কৃত্রিম পা লাগালেও 2 হাত লাগাতে দরকার 16 লাখ টাকা, যা তার পরিবারের সামর্থ্যের বাইরে। পাটা অনেক কষ্ট করিয়ে নাগাছি, হাত 2টি নাগার মতো আমার কোনো সামর্থ্য নাই। কেউ যদি সাহায্য সহযোগিতা করে যদি হাত 2টি নাগাইতো। 2 ভাই মিলে ব্যবসা চালাচ্ছি, ওর প্রত্যেক কাজে আমি হেল্প করি। যেখানে নিয়ে যাওয়া লাগে নিয়ে যাই, গাড়িতে নিয়ে যাই আনি,
পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজে সাহায্য সহযোগিতা করি। সাধারণত হাত পা থাকলে দরিদ্র মানুষেরা হয়ে পড়ে অন্যের উপর নির্ভরশীল, কেউ কেউ নামে ভিক্ষাবৃত্তিতে। কিন্তু আশিক সেখানে হয়ে উঠেছেন হার না মানা এক সৈনিক। নিজের আয়ে চালাচ্ছেন পরিবার, তার কাজকর্মে অবাক সবাই। তো ভাই যে এত সুন্দর করে কাজগুলো করে, তার মধ্যেও ফোন চালায়, ল্যাপটপ চালায়, অনেক কিছু চালায়, আমি দেখতে পাইছি। অনেকদিন যাবৎ সে নিজে কর্ম করে নিজের জীবন যাপন করতেছে। ওনার দুইটা হাত নাই, একটা পা নাই, তারপরে যেভাবে কাজ করে, এক পা দিয়ে সে কাজ করে। অদম্য এই উদ্যোক্তাকে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে একজন সফল উদ্যোক্তাও বটে এবং সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে তার আবেদন পেলে আমরা সাহায্য করার চেষ্টা করব। দুটি কৃত্রিম হাত লাগানো গেলে স্বাভাবিকভাবেই চলবে আশিক, ফিরবে স্বস্তির নিঃশ্বাস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।